গালমন্দের প্রশ্নে বা খোঁচা দেওয়ার প্রশ্নে কেউ বোধহয় সেকেন্ড হতে চাচ্ছে না। সবার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। তো যখন কেউ আপনি হন বা আমি হই, আমরা বুঝি যে আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার জায়গা থেকেও আমার একটা সাবধানতার বিষয় আছে। আবার যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে অভিজ্ঞ রাজনীতিক অনেক আছেন, মন্ত্রীদের মধ্যে আছেন, এমপিদের মধ্যে আছেন, মাত্র একদম দগদগে ঘায়ের মতো এই ধরনের খিঁচুনি দিলে, খোঁচা দিলে যদি জনপ্রিয়তা বাড়ে, অথবা তারা যদি মনে করেন যে ভাইরাল হওয়ার একটা সুযোগ আছে, তাহলে তো আমাদের মধ্যে আমরা ওবায়দুল কাদের আর হাসান মাহমুদরে এখনও পেতাম, তারাই বিজয়ী হতেন। মানুষ এই খিঁচুনি দেয়া, কাউকে খোঁচা দেয়া, তাচ্ছিল্য করা, এগুলো অন্তপ্রাণে পছন্দ করে না। আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি। এই ঘটনা ঘটবার পরে আমি আমার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছিলাম একটা। সেই বিবৃতিতে আমি এরকম হামলার নিন্দা করেছি। এরপরে আমি দেখলাম যে ফেসবুক জুড়ে প্রচুর লেখা, আমার কাছে প্রায় সবাই অভিযোগ করছেন আপনি তো আমাদের সমালোচনা করলেন বা আপনি বিএনপির এত দোষ দেখলেন, কিন্তু কোথা থেকে এটা শুরু হলো সেটা কি দেখেছেন বলে তারা বলছে। দুই তিনজনের নাম বলেছে। এরা এত অশ্লীল ভাষায় অন্যান্য দলের নেতাদের সমালোচনা করে, গালাগালি করে, যে ওটা শোনার পরে মানুষ এমনি রেগে যাবে। ওরা ইচ্ছা করে উত্তেজিত করবার চেষ্টা করে। মানে আমি এ কথা একবারও বলবো না যে কোনো বক্তা যদি আপনাকে উত্তেজিত করে আঘাত করার জন্য প্ররোদিত করতে পারে, তাহলে আপনার প্ররোদনার মান খারাপ। আপনি উত্তেজিত হবেন কেন? উত্তেজিত করতেই পারে আপনার অপোনেন্ট পার্টি। কাজেই গায়ে হাত তোলা ঠিক হয়নি, কিন্তু এটাও একটা বিবেচনার বিষয়। রাজনীতিতে সহিষ্ণুতা যখন আমরা বলি, তখন সাংস্কৃতিক সহিষ্ণুতার একটা ব্যাপার আছে। আপনি যে কথা বলবেন সেই কথার মধ্যেও একটা শালীনতা থাকতে হয়, বা সব মিলে আপনি কী বলবেন। এর মধ্যে আবার মজার ব্যাপার হলো, জামায়াতের আমির বলেছেন বিএনপির মধ্যে ফ্যাসিবাদের ফটোকপি দেখা যাচ্ছে। সব মিলে বলে। জি, বিষয়টা একদিকে যেমন দুঃখজনক, আরেকদিকে এক নিষ্ঠুর বাস্তবতা। গালমন্দের প্রশ্নে বা খোঁচা দেওয়ার প্রশ্নে কেউ বোধহয় সেকেন্ড হতে চাচ্ছে না। সবার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। তো যখন কেউ আপনি হন বা আমি হই, আমরা বুঝি যে আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার জায়গা থেকেও আমার একটা সাবধানতার বিষয় আছে। আবার যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে অভিজ্ঞ রাজনীতিক অনেক আছেন, মন্ত্রীদের মধ্যে আছেন, এমপিদের মধ্যে আছেন, মাত্র একদম দগদগে ঘায়ের মতো এই ধরনের খিঁচুনি দিলে, খোঁচা দিলে যদি জনপ্রিয়তা বাড়ে, অথবা তারা যদি মনে করেন যে ভাইরাল হওয়ার একটা সুযোগ আছে, তাহলে তো আমাদের মধ্যে আমরা ওবায়দুল কাদের আর হাসান মাহমুদরে এখনও পেতাম, তারাই বিজয়ী হতেন। মানুষ এই খিঁচুনি দেয়া, কাউকে খোঁচা দেয়া, তাচ্ছিল্য করা, এগুলো অন্তপ্রাণে পছন্দ করে না। বাতকে বাত খোঁচা দেয়, গালমন্দ করে। যুদ্ধের সাথে অত শান্তির একটা সম্পর্ক থাকে, আমরা ওয়ার অ্যান্ড পিচ বলি। তো বাংলাদেশের 5 আগস্ট পরবর্তীতে একটা বিষয় অর্জন হয়েছে, অনেক কিছু অর্জন একদম হয়নি তা বলা যাবে না। আমরা কথা বলতে পারছি, অভিযোগ করতে পারছি, আবার নির্ভয়ে তো তুলনামূলক হাঁটাচলাও করতে পারছি, যে আমাকে এখন কেউ গুম করে নিয়ে যাবে বা কোথাও আয়নাঘর আছে, ওই ভয়টা কেটে গেছে। কিন্তু ওই ভয়টা কেটে গিয়ে একটু একটু বাক স্বাধীনতাও আসছে। তো বাক কোনটা আর স্বাধীনতা কোনটা, আমরা বোধহয় শব্দ দুটোর অর্থ ঠিকভাবে বুঝতে পারছি না। বাক স্বাধীনতার নামে এমন এমন গালমন্দ করছি, এমন এমন শব্দ প্রয়োগ করছি, একবারও ভাবছি না যে এটা কী বলছি। মান্না ভাই, আমার যতটুকু মনে আছে, প্রতিপক্ষকে বা বিশেষ করে বিভিন্ন সময়ের যেই ক্ষমতাসীন ছিল তাদের বিষয়ে আপনিও বলতেন অনেক কঠিন কঠিন কথা, কিন্তু আপনি খুব সোজা করে বলতেন। অনেক তিক্ত কথাও আপনি খুব মধুর করে বলতেন। তো ওখান থেকে শিক্ষার কিন্তু কিছু বিষয় আছে। তো শিক্ষা কিন্তু আবার দুই পক্ষীয়, দেয়া আবার নেয়া। তো নেয়ার পর্বটা বোধহয় খুব দুর্বল, কারণ আমরা তো একটু শান্তির দিকে যেতে পারতাম। মুখের যুদ্ধ থাকতো, কিন্তু সেটা মাঝে মধ্যে একদিকে হাতের যুদ্ধে চলে যাচ্ছে, মুখের কাজ আমরা হাতে সারার চেষ্টা করছি, আরেক দিকে আমরা অপেক্ষমান ছিলাম এই সংসদের দিকে। এই কারণে যে সংসদে বিএনপির বেশ কয়েকজন তুলনামূলক রাজনৈতিক বিচারে, বয়স বিবেচনায় না,
তরুণ আছেন বা তরুণ চিন্তা ভাবনা লালন করেন, ধারণ করেন, তরুণদের পছন্দ করেন। বিপরীত পক্ষও আছেন। উল্লেখ তো করতে হয় যিনি সংসদে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনিও তরুণ, এই প্রথম তিনি সংসদে এসেছেন। যিনি বিরোধী দলীয় নেতা তিনিও তরুণ, বয়সের বিবেচনায় নয়, রাজনৈতিক অভিজ্ঞতার বিবেচনায়, সংসদীয় রাজনীতির অভিজ্ঞতার কথা বলছি। আমরা অপেক্ষায় ছিলাম যে এবার সংসদে তর্ক বিতর্ক বা বাহাসটা কোন পর্যায়ে হয়। আমরা খেয়াল করে দেখলাম সংসদেও এমন এমন শব্দ প্রয়োগ হয় বা এমন এমন আক্রমণ করা হয়, তো সেটাতে আবার মাঝে মধ্যে একটু বিরতি পড়ে। তারা খুব সম্প্রীতির একটা বার্তা দেন এবং একসাথে কাজ করবেন বলে জাতিকে জানান দেন। ওই সময় আমাদের একটু একটু স্বস্তি হয়। কিন্তু পরক্ষণেই দেখি এমন এমন বিষয় সংসদে চলে আসে যেটা খুব কষ্ট দেয়। আমার সাথে তো একজন আমার সমালোচক সংসদের সদস্য আছেনই। গেল আমলে আমরা বিরক্ত থাকতাম যে ওখানে মমতাজ কী সব গান গায় মাঝে মধ্যে, যে মমতাজে জমানা শেষ হবে কিনা, পুঁথিপাঠ শেষ হবে কিনা, গালিগালাজ শেষ হবে কিনা। সংসদে বিএনপি ছিল না, কিন্তু তাদের প্রথম কাজটাই ছিল বিএনপিকে কিছুক্ষণ গালমন্দ করা। তো যে এই সংসদ কেমন হয় অপেক্ষমান ছিলাম। আমাদের ধারণা ছিল যে টকশোর চেয়ে, টেলিভিশনের টকশোর চেয়ে এবারের সংসদটা খুব আকর্ষণীয় হবে। বেশ কয়েকজন খুব ভালো বক্তাও আছেন ওখানে এবং তারা ভালো বলেন, এটাও সত্য কথা। কিন্তু এই ভালো বলতে গিয়ে আক্রমণের মাত্রাটা যেই পর্যায়ে যায় সেটা তো রাজপথে সম্প্রসারিত হয়। তো সম্প্রসারিত হতে গিয়ে সংক্রমণের পর্যায়ে চলে গেছে। এমন এমন শব্দ উচ্চারণ করা হয়, মান্না ভাই, আমাদের পক্ষে যেটা মুখে আনা সম্ভব নয়। আপনি যদি বলেন যে মুখে আনা যেহেতু সম্ভব নয় একটু কাগজে লিখে দেন, আমি কাগজেও লিখতে পারবো না ওই শব্দটা। এটা কিন্তু কাউকে কাউকে এক ধরনের বিনোদন দিচ্ছে, অথবা কারো কারো জন্য এমন একটা অবস্থার তৈরি করছে। আমি যে বলছিলাম ওবায়দুল কাদেরের কথা কিন্তু ভুলিয়ে দিচ্ছে, হাসান মাহমুদের তাচ্ছিল্য ভুলিয়ে দিচ্ছে। অথবা আমাদের একজন তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু, তার প্রতিদিন দায়িত্ব ছিল বেগম খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসী বলা, আলেম ওলামাদেরকে তেতুল হুজুর বলা, অর্থাৎ নানান শব্দ তিনি পয়দা করতেন। তো এই আমলে এসে যখন আমরা ওই মানের বা ওই স্কেলের শব্দ দেখি, শুনি, এগুলো আমাদের হজম করতে কিন্তু খুব কষ্ট হয়। আবার যে তরুণরা আছেন সংসদে 6 জন, বাইরে আরও বেশ কয়েকজন আছেন, তাদের মধ্যে বেশ মেধাবী কয়েকজন আছেন, বেশ কয়েকজন আছেন অত্যন্ত মেধাবী, পড়াশোনা করেন, আমার সমালোচক তুষার সহ। কিন্তু মাঝে মধ্যেই দেখি তারা এমন শব্দ প্রয়োগ করেন যেটা জরুরি নয় বা এটার প্রতিশব্দ আছে অনেক, তারা জানেন সেটা। কিন্তু এমনটা যদি হয়ে থাকে যে কাউকে খেপিয়ে দিয়ে, চটিয়ে দিয়ে আমি একটু হিরোইজমে থাকব, আমি একটু আলোচিত থাকব, আবার প্রতিপক্ষ থেকেও তাদেরকে আবার যে শব্দে, যে বাক্যে তাচ্ছিল্য করা হয়, যেগুলো আমিও মুখে আনতে পারবো না, এখন উল্লেখ নাই করলাম। তো এতটুকু উল্লেখ করা যায়, দেখা যায় যে তাচ্ছিল্যের একটা ব্যাপকতা আছে। মনে করিয়ে দেয়া হয় তোমার বাবা কি করেন, তুমি কোত্থেকে আসছো। মনে করিয়ে দেয়া হয় যে এটা কিন্তু সংসদ, এটা কিন্তু শাহবাগ নয়। এগুলোর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট খোঁচা আছে। তো আমার মনে হয় যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, এই প্রশ্নে তারা শুধু সহিষ্ণুতা নয়, একটু অভিভাবকের জায়গায়ও যেতে পারেন। আর এটা তো দুর্ভাগ্য আমাদের, যাদেরকে আমরা এখন এনসিপি বলছি, আগে শুধু বৈষম্য বিরোধী শিক্ষার্থী বলতাম, তাদের দুর্ভাগ্য আছে, তারা অভিভাবক পায়নি। ডক্টর ইউনূস তাদেরকে সম্বোধন করেছিলেন ক্ষমতার পাটাতন হিসাবে অথবা মাস্টারমাইন্ড হিসাবে, কিন্তু দেখা গেল ডক্টর ইউনূসও কিন্তু তাদের অভিভাবকত্ব প্রকৃত অর্থে করেননি। যদি করতেন, তাদের মধ্যে 3-4টা ভাগ আছে, এ ভাগগুলো হতো না, তাদেরকে ইউনাইটেড রাখতে পারতেন তিনি, কিন্তু মাঝে দিয়ে তারা কিংস পার্টির একটা বদনাম ঘাড়ে নিয়ে ফেলেছে। তো ডক্টর ইউনূস সঠিক অভিভাবকত্ব করলে তারা হয়তো লাইনচ্যুত হতেন না। তাদের কারো কারো মধ্যে লাইনচ্যুতির একটা প্রভাব আমরা দেখছি, সেটা আবার রাজনীতি দিয়ে নয়, শুধুই নানান শব্দ দিয়ে, বাক্য দিয়ে উত্তেজনা তৈরি করে। তো এটা দিন শেষে তাদের জন্য কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছু যোগ করছে না। এখানে প্রাপ্তির ভাণ্ডারটা আরও সমৃদ্ধ হতে পারত, তাদের ওই ক্যাপাসিটি অবশ্যই আছে।